ধন্যবাদ এবং স্বাগত জানাই সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এটি হবে ওসিডি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটির উপরে। এর একটি সফলতার গল্প বলবো। আমার কাছে যে ডাটাগুলো আছে সেই ডাটার বেসিসই একদম যেগুলো হয়েছে, হ্যাঁ, যেগুলো হয়েছে কাউন্সেলিং সেশনে এবং যে ট্রিটমেন্টটা কি যেভাবে হওয়ার প্রেক্ষিতে তারা সফলতা পেয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বলবো। এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমার হচ্ছে যে মোটামুটি 22 হলো সেশন দরকার হয়েছিল এবং তার যখন আমার কাছে আসে সে হচ্ছে যে প্রথমেই হচ্ছে একজন সাইকাটিস্ট দ্বারা সে হচ্ছে অ্যাসেসমেন্ট করা হয় এবং সেখানে ওসিডি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি বলা হয় থাকে এবং পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় যখন আমি এক্সপ্লোর করি দেখি তার কিছু অ্যাডজাস্টমেন্টাল ইস্যু আছে এবং যখন এই সেশনগুলো নিচ্ছিল একটা পর্যায়ে তার অবস্থাটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছিল। তারপরও দেখা গিয়েছিল যে কিছু প্রবলেম থেকে যাচ্ছে এবং সেটিও আইডেন্টিফাই করতে পেরেছিলাম। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এরকম সফলতার গল্প আরও আপনারা দেখতে পারবেন আশা করি। সো আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কী কাজ থাকে সেটা তো আপনারা জানেন। সেটি হচ্ছে যে ওষুধ ছাড়া যে চিকিৎসা, অর্থাৎ মানসিক রোগের চিকিৎসা, সেটি করেন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। সো এই জায়গাটাতে এই যে সফলতার পিছনে বেশ কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি নিজের ভিতরে দেখবেন কোন কোন লক্ষণগুলো আপনার ভিতরে আছে এবং সেই ক্ষেত্রে আমি কী ধরনের থেরাপিউটিক প্রসেস অ্যাপ্লাই করেছি বা কীভাবে টোটাল প্রসেসটা হয়েছে সেই বিষয়গুলোও আমি আপনাদেরকে বলবো। তো আমি প্রথমে বলেছিলাম যে এই ওসিডি এবং ডিপ্রেসিভ ফিচার্স সে যে ডায়াগনোসিস হয়েছিল সেটা একজন সাইকাটিস্টের কাছ থেকে হয়েছিল এবং সে মোটামুটি প্রায় 6 বছর ধরে চিকিৎসায় ছিল, ওষুধের চিকিৎসায় ছিল। তার বয়স হচ্ছে 25 বছর। সে একজন মেয়ে। স্বাভাবিকভাবে আমি তার নাম পরিচয় সবার কাছে বলছি না, গোপন রাখছি। সো সে যখন আমার কাছে প্রথমে আসে তখন আমি দেখতে পাই তার ভিতরে সেলফ হার্ম, এক্সেস টাইম ইন টয়লেট, মানে বাথরুমে অনেক বেশি সময় কাটাতো, বেশ কিছু ফ্যামিলি ইস্যু ছিল। পরবর্তীতে এটাকে আমি অ্যাডজাস্টমেন্টাল ইস্যু হিসেবে দেখি। সামাজিকভাবে সে একদম আইসোলেটেড হয়েছিল, সমাজের মানুষের সাথে মেশা, বাইরে যাওয়া এগুলো একদমই হতো না, প্রায় প্রায় কান্না করতো এবং তার ভিতরে অ্যালার্জি আসছিল। আপনারা অনেক সময় এটা জানবেন যে এটা অনেক সময় যদি এমন হয় যে কোনো একটা রোগ, মানসিক রোগ, সেটা হোক অ্যাংজাইটি বা ডিপ্রেশন, সেটা যদি ম্যালট্রিটেড হয় বা সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় পরবর্তীতে এটা সিভিয়ার যে কন্ডিশনগুলো, সিজোফ্রেনিয়া বা আপনারা জানেন বাইপোলার মোড ডিসঅর্ডার, সেই ধরনের লক্ষণগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সো তার ক্ষেত্রে তেমনই হয়েছিল প্রায়। তো তার ইস্যুগুলো মোটামুটি সিভিয়ার বা মডারেট লেভেলের মাঝামাঝি ছিল। আমি যখন প্রথম দেখি সে জীবাণু দ্বারা আক্রান্ত হবে সেই লক্ষণটা ছিল। ও খুব বেশি অ্যাংশাস মুড থাকতো এবং দেখা যেত যে লো মুডে সবসময় থাকতো। দেখা যেত যে কোনো একটা জায়গাতে যদি সামাজিক প্রেক্ষাপট থাকতো বা কোনো সমাজের কোনো একটা অনুষ্ঠানে সে কখনোই যেত না। রাগ ছিল প্রথম দিকেই, হতাশাবোধ এবং অনেক কিছু ভুলে যেত। সো এই যে লক্ষণগুলো নিয়ে সে এসেছিল এবং মোটামুটি 22টার মতো তার সেশন হয়। আমি প্রথম থেকে যদি বলি যে প্রথম দিকে আমি তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার অন্য কোনো ইস্যু আছে কিনা সেগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং করার পর আমি দেখতে পাই যে তার একটা ব্রেকআপের ইস্যু আছে এবং সেটা ওভার ফোন কল। আপনারা অনেকেই আছেন যে এগুলো করেন, যে একটা লোককে চিনেন না, জানেন না, কিন্তু তার সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে যান, পরবর্তীতে এগুলো যদি ভেঙে যায় তখন এটা কিন্তু অনেক সময় ট্রমা হয়। ঠিক একই জিনিসটা তার ক্ষেত্রে হয়েছিল। সো এই পরবর্তী যেটা দেখা গেলো, আমি যখন তার সাথে কথা বলি তখন হচ্ছে যে দেখি যে তার আশেপাশে যারা আছে তাদের সাথে অ্যাডজাস্টমেন্টটা ঠিক হচ্ছে না। এই জন্য এই যে আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টাল যে ডিসঅর্ডার বলা হয় তাকে, কারণ ওসিডি, ডিপ্রেশন বা অ্যাংজাইটি যা বলেন না কেন, এটা যেমন একটা ডিসঅর্ডার, ঠিক একই রকম হচ্ছে অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডারও একটি কিন্তু এরকম একটা রোগ যেখানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো থাকে না। সে প্রথম যখন আসে তখন যে সেলফ হার্ম করেছিল সেটা হলো ওই ছেলেকে সে চায়, মানে যার সাথে রিলেশনশিপ ছিল, এবং তাকে ছাড়া সে থাকতে পারছে না, অনেক বেশি মন কষ্ট হচ্ছে। এটা যখন ছিল তখন কিন্তু তার স্ট্রেসের পরিমাণটা আরও বেশি জটিল হয়ে গিয়েছিল এবং সেটি অবসেসিভ থট এবং কম্পালসিভ বিহেভিয়ারগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার জন্য সে ওয়াশরুমে বেশি সময় কাটাতো।
পরবর্তীতে সেশনগুলো যখন আমরা নেই, একটা সময় দেখা যায় যে সে এটা নিয়ে খুব বেশি টেনশন থাকতো। কয়েকটা সেশন, 2টা বা 3টা সেশন হওয়ার পর সে একটু নিজের দিকে ফোকাস করেছিল, অর্থাৎ তার নিজের যত্নের জায়গাটা সে কিছুটা মেডিটেশন করার চেষ্টা করেছিল, এবং সে নিজের সেলফ কেয়ারের জন্য তার হেয়ার কাট করা বা আগে যেটা ছিল যে আমি বলেছিলাম অ্যালোজিয়া, সে একটু দেখা যেত যে নোংরা থাকা পছন্দ করতো, গোসল করতো না, ব্রাশ করতো না, হাতের নখ বড় থাকতো, এরকম কিছু বিষয় কিন্তু তার ভিতরে ছিল। এবং কয়েকটা সেশন পরে এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমি পরবর্তীতে বলবো আপনাদেরকে যে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আমি দিয়েছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে সেই জায়গাটাতে যেতে হলে। তারপর যেটা হলো যে পরবর্তীতে দেখা যায় যে এই যে ব্রেকআপটা হলো, এটা তার সেলফ এস্টিম একদম লো করে দিয়েছে, এবং সে যে পরিবারে থাকতো সেই পরিবারেও সে খুব বেশি ইম্পর্টেন্ট পেত না তার কথা অনুযায়ী। সো অনেক সময় দেখা যেত যে সে রাতের পর রাত ঘুমায় না, এবং অন্য যারা থাকে তাদের সাথে বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হয়। তাকে তার বোন নিয়ে এসেছিল, এবং বোনও একটা স্কুল টিচার, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে তাকে নিয়ে বসতে হয়েছিল, এবং বসে তার বিষয়গুলো সম্পর্কে তার মুখে শুনি, এবং বর্তমানে কি হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে তাদের কাছ থেকে আমি ডাটা নেই। এবং এরপরে একটা সময় সে বলে যে তার একা একা রুমে থাকতে ভালো লাগে না, সে বাইরে যেতে চায়। সো বাসাতে থাকলে দেখা যায় টিভি, মোবাইল বা এগুলো নিয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে অন্যরা যদি এগুলো চালায় সেক্ষেত্রে তার ভিতরে বিরক্ত বোধ, রাগ লাগে। এটাও কিন্তু সে ওই সময়টাতে বলেছিল। তাহলে প্রথমে ওসিডি অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলেও আস্তে আস্তে কিন্তু এই জায়গাটাতে সে ডেভেলপ করতেছিল। পরবর্তীতে যেটি হলো, হ্যাঁ, মোটামুটি 6 নম্বর সেশনে সে আমাকে কিছু কথা বলেছিল, সে কথাগুলো আমার নোট ডাউন করা আছে। সে বলেছিল যে আমি অনেক ভালো হয়ে গিয়েছি, কান্নাকাটি করি না, কাউকে বিরক্ত করি না, আম্মুর সাথে খারাপ ব্যবহার করি না, আমি এখন লক্ষ্মী হয়ে গিয়েছি, আমি হাতই কাটি না, ভাইয়াকে আইসক্রিম চাইলে নিয়ে আসে, ওকে মেসেজ দেওয়া দরকার হয় না, এবং যেটা হয় যে আমি ভালো হতে চাই, আরও আমি নিজেই পায়ে দাঁড়াতে চাই, বড় আপু তার হাজব্যান্ড যেভাবে সংসার করছে আমি এই পরবর্তীতে করতে চাই। কিন্তু এরপরও তার কিছু বিষয় ছিল, যেমন রাস্তা ময়লা দেখলে নোংরা লাগতো, ওই সময়টায় মনে হতো যে শরীর লেগে যাবে, রাগ কিছুটা ছিল, হাতে কিছু স্পট ছিল, মানে সেলফ হার্ম করতো যেহেতু, সেটি দেখা যায়, এবং ফরগেটফুলনেস ছিল, এবং সে অনেক ক্ষেত্রে মনে করতো যে এই যে বিষয়গুলো আছে সেগুলো সে আস্তে আস্তে রিজলভ করতে পারবে, সমাধান করতে পারবে। পরবর্তীতে সে চিন্তা করে যে হচ্ছে যে টয়লেটে যাওয়ার জন্য যে বা ব্রাশ করার জন্য, এগুলো আস্তে আস্তে সে ইমপ্রুভ করতে চায়, এবং এটা আমরা কন্টাক্টে নেই। এবং সে ওই সময় বলতেছিল আমি এখন যেরকম আছি আমি চাচ্ছি যে আমার আপুর মতো আমিও কিছু পড়াশোনা করাবো, এবং সেটি হলো ঈদের পরে। তখন আমরা যেটা করি যে 2 চেয়ার টেকনিক, এমটি চেয়ার আছে সেগুলো আমরা করাই। এবং তখন তো সে বলেছিল যে আমার বাবা মারা যান প্রায় 11 বছর আগে, কিন্তু বাবাকে আমি ভুলতে পারছি না। তার মনের কথা হচ্ছে যে এটাই যে বাবাকে যদি একটু পেতাম, সে এইভাবে চিন্তা করতো। সো সে দেখেন ওসিডি নিয়ে আসলেও তার ভিতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে যখন কমে যায়, অ্যাডজাস্টমেন্টাল ইস্যুগুলো যখন আস্তে আস্তে কমে যায়, তখন কিন্তু তার ওসিডির চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর কি হলো যে পরবর্তী সেশন বললো যে আপু বা অন্য যারা আছে তাদের সাথে একটু খারাপভাবে সময়টা যাচ্ছে, কারণ তারা হয়তো বা তার এই বিষয়গুলো ঠিকভাবে নিচ্ছে না। কিন্তু সে নিজে যে বিষয়গুলো নিয়ে সেশন নিচ্ছিল, সে বলেছিল হাত পা কাটি না, আর হচ্ছে যে বাসায় ভালো লাগে না, বের হই না, তবে বের হতে চাই, আসলে কেউ সময় দিতে পারে না, সবাই ব্যস্ত, গোসলে এখন বেশি সময় লাগে না, জার ফুক দিতে গিয়ে মানে সে একটা জায়গাতে যেত এবং সেখানে কবিরাজি চিকিৎসা করা হতো, এবং সেখানে সে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, এবং এই কথাগুলো তখন বলে তার বিভিন্ন শরীরে হাত দেয়, এবং অন্যান্য বিষয়গুলো সে শেয়ার করতেছিল যে এক সপ্তাহে একটা দিন যেত, এবং তখন তাকে আলাদা রুমে নিয়ে যে বিষয়গুলো তার ক্ষেত্রে হয়েছিল সেগুলো সে শেয়ার করেছিল।
এরপরের সেশনে দেখা যায় যে সে তার কথা বলা শুরু করে যে তার ভালো লাগে না, জেদ হয়, কোনো কাজ করি না, সারা রাত ঘুমাই না। তো আগের সেশনে যখন ওই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে সেটা রিজলভ হয়নি, পরবর্তীতে কিন্তু এটা নিয়েই আবার তার ভিতরে মন কষ্ট শুরু হয়েছে। তখন কিন্তু আবার এই জায়গাটাতে চলে যেতে হয়েছিল, যেটা হলো যে আমরা বলি যে সেক্সুয়াল সার্ভাইভার, অর্থাৎ যারা ছোটোবেলাতে বা চাইল্ডহুড পিরিয়ডে সেক্সুয়াল অ্যাবিউজড হয় বা ছোটো বয়সে, এটা একটা সময় তারা সার্ভাইভ করতে তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। রাগ, অভিমান, ক্ষোভ বা ওসিডির মতো যে লক্ষণগুলো বা অ্যাংজাইটি, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। ঠিক একই জিনিসটা তার ক্ষেত্রে হয়েছিল। সো এরপরে যেটা হয় যে ঠিক আমরা ওই জায়গাটাতে যাই যে ওসিডির বিষয়গুলো যে আসলে কিভাবে করা যায়। তো ওই সময়টাতে তাকে আপনারা জানেন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কথা আপনারা শুনেছেন। সেখানে কি করা হয় যে বিভিন্ন রকম থেরাপিটিক টেকনিক আছে, যে টাইম আউট দেওয়া, তাকে কগনিটিভ রিস্ট্রাকচারিং করা, হ্যাঁ, বা হচ্ছে যে কোনো একটা বিষয় যখন খুব বেশি চিন্তা হয় তখন সেটাকে চ্যালেঞ্জ করা। তো এই বিষয়গুলো আমরা যেভাবে করি একদম থেরাপিটিক যে প্রসেসে সেটা করানো হয়েছিল এই সময়টাতে। আর এর আগে যতগুলো ছিল তা সবগুলো হচ্ছে তাকে এক্সপ্লোর করা, আমরা বলি তাকে ভেন্টিলেশন করানোর জন্য। সো মোটামুটি এই জায়গাটাতে প্রায় 9-10টা সেশনের মতো চলতেছিল। তো সে কিন্তু এই সময়টাও কন্টিনিউ করেছিল এবং তার ইমপ্রুভমেন্টগুলো কিন্তু সে নিজে নিজেই অনুভব করতেছিল। এই সময়টায় তার এনগেজমেন্টটা খুব ভালো ছিল, অন্যদের সাথে মোটিভেশন পেত এবং অন্যকে স্ট্রক দিত, মানে প্রশংসা করতো এবং অন্যরা তাকে প্রশংসা করতো। মোবাইল দূরে রাখতো, যে মেডিসিনগুলো খেত সেটাও খুব ভালোভাবে সে খেত। এবং রাতের বেলা সে যেটা ঠিক করে নিয়েছিল যে মোবাইল সবসময় দূরে রাখবে ঘুমানোর আগে। এবং যদি এরকম হয় যে যখন ফেসবুক সে ব্যবহার করবে তখন হচ্ছে যে সে দেখবে যে কেউ কারো দ্বারা যদি সে অ্যাফেক্টেড হয়, মনে খারাপ থাকে, তাকে ব্লক করে দিবে, এরকম একটা বিষয় ছিল। সো অনেক বিষয় হয় আমাদের কাউন্সেলিং সেশনে, আপনারা জানেন। এরপরে যেটা হয় যে সে একটা সময় রান্না করতে পারতো না, বই পড়তে ভালো লাগতো না, সে বই পড়ার চেষ্টা করে এবং স্কুলে সে আবার পড়াশুনো করবে, মানে নতুন করে পড়াশুনো করবে সেটা বলেছিল। ওসিডির যে সমস্যাগুলো, খুব বেশি সমস্যা হচ্ছে না এখন, আগে আস্তে আস্তে কমা দিচ্ছে সেটা সে বলল। এবং সে একটা সময় বলে যে বিয়ের জন্য সে আগ্রহী, আসলে সে বিয়ে করতে চাচ্ছে কারণ যেহেতু লোনলিনেসটা তার ভিতরে খুব বেশি কাজ করে। এবং সে বলেছিল আমার একটা বন্ধু থাকবে, তাহলে আমি হয়তো আরও ভালো হয়ে যেতাম। এরপর হলো যে সে ওই যে বাইরে যে চ্যাটিং করতো যাদের সাথে, সেটি নিয়েও অনেক চিন্তা তার ভিতরে হতো এবং পরবর্তীতে সে নিজেই এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য বুঝতে পেরেছে যে এখানে আর কোনো সম্পর্ক রাখার মতো অবস্থা নেই। তো এরপরে যেটা হয় যে তার ঘুমের যে বিষয়গুলো আস্তে আস্তে কমে যায়। সে হচ্ছে যে দেখে যে আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তার ফ্যামিলি থেকে যারা আসতো তারাও এটাকে খুব সাদরে গ্রহণ করেছিল এবং তারা মনে করেছিল মোটামুটি এখন অনেক কিছুই ইমপ্রুভমেন্ট হয়েছে, 60% তার একদম ডেভেলপ হয়েছে তার কথা অনুযায়ী, তার ফ্যামিলি মেম্বারদের কথা অনুযায়ী। সো এরপর যেটা হলো যে কিছুদিন পরে তার ঘুমের কিছু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে ওই যে রিলেশনশিপের যে বিষয়টি সেটি তার মনে পড়ে, তখন খারাপ লাগে। কিন্তু সে হচ্ছে চেষ্টা করতেছে তার সারভাইভ করার জন্য, অর্থাৎ যেহেতু তার বোন টিচার ছিল, সে যখন টিউশনি করায় তখন তাদের সাথেও সে পড়াশোনা করার চেষ্টা করে। সে অনেক কিছুই করে এর পরবর্তীতে, যেমন হচ্ছে যে আগে অনলাইনে খুব বেশি কেনাকাটা করতে চাইতো, বাইরে যেতে চাইতো, কাপড় কিনতে চাইতো, সেটা অনেকটাই কমে গিয়েছে। জন্মদিনের গিফট কিনবে পরবর্তীতে বলেছিল আমার এখান থেকে যেয়ে, এবং নিজে সাজগুজ করতে পছন্দ করে সেটা করতেছিল। কোনো কিছুতে তার এখন মন খারাপ থাকে না, সে মোটামুটি রান্না করার যে রুম সেখানেও সে যেতে পারে, তো সমস্যা হচ্ছে না। যেই টুলটায় বসে রান্না করতো বা কাটাকাটি করতো সেটাও সে একটা সময় বসতে পারতো না, কিন্তু এখন সে সেটাও বসতে পারছে। আগের প্রথমেই বলেছিলাম যে তার রাগের যে বিষয়টি ছিল সেটি নিয়ে কথা হয়েছিল এবং পরবর্তীতে তাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেগুলো করানো হয়েছিল সেটা করানোর পর সে আরও বেটার ফিল করেছে। মোটামুটি শেষ পর্যায়ে যেগুলো হলো যে তার হ্যান্ড ওয়াশিংয়ের বিষয়টি আমরা প্রথমেই বলেছিলাম যে তাকে কগনিটিভ রিস্ট্রাকচারিং, তারপর থট স্টপিং, তারপর হচ্ছে যে তার থট চ্যালেঞ্জিং,
হ্যাঁ, এভিডেন্স খোঁজা আর কি, প্রমাণ খোঁজা, এই যে বিষয়গুলো আরও সিবিডি অন্যান্য টেকনিকগুলো করা হয়েছিল। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তার ডেভেলপমেন্টটা হয় এবং এই সময়টাতে দেখা যায় যে সে রিলেশনশিপের বিষয়টা নিয়ে কাজ করতে চেয়েছিল, যে অন্যদের সাথে যেন ভালো একটা সম্পর্ক থাকে এবং তার যে ডিপ্রেসিভ যে মুডগুলো ছিল সেটা কমে গিয়েছে। অ্যাংজাইটিটা মূলত হতো এই কারণে, যা সম্পর্ক ছিল সে তো এখন নেই, তাহলে আমার ভবিষ্যতে কী হবে সেই বিষয়টি নিয়ে সে ভাবতো। এইটা সময় একটা সময় যেটা হলো যে তার একটা বিষয় তৈরি হয়, আপনারা জানেন রিলিজিয়াস ওসিডি। সো সেই জিনিসটা তার কিছুটা এখন মনে হচ্ছে, যেহেতু তার অ্যাংজাইটিটা বেড়ে গেছে, কারণ সে চাচ্ছে যে ভবিষ্যতে কারোর সাথে থাকতে, কারো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, যেহেতু নেই সেটা নিয়ে ভাবছে। সো ওই সময়টা যেটা হলো যে সে একটু আল্লাহকে মানি না বা কোনো দিন নামাজ পড়ি না, আমার জীবনটা নষ্ট করেছে, এরকম কিছু চিন্তা হতো। পরবর্তীতে এইটার কারণে আরও কয়েকটা সেশন লেগেছিল এবং যখন সেশন লাগে তখন সে বলেছিল যে হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি আসলে আমার বেঁচে থাকাটাই তো খুবই ইম্পর্টেন্ট। সাথে সাথে আমার বাবা মারা গিয়েছে, বাবাকে আমি অনেক ভালোবাসতাম, তো সে কোথায় আছে জানি না, বাবাকে আমি দোয়া করব, সাথে সাথে আমি কীভাবে ভালো থাকবো সেটাও আমি চেষ্টা করব। সো এই ধরনের কিছু বিষয় মোটামুটি 22 সেশন লেগেছিল এবং সে ওই সময়টাতে লাস্টে বলে গিয়েছিল যে আমি আসলে এখন অনেক বেশি ভালো আছি, আমি কখনো ভাবতেও পারি না যে আমি এতটা ইমপ্রুভ করব। একটা সময় আমি সব কিছুতে অন্ধকার দেখতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আলোর যে অবস্থানটা সেটি আমি ধরতে পেরেছি এবং আমি ওই আলোতেই আমি এখন থেকে হাঁটবো। সো এইভাবে কিন্তু তার ওসিডির ক্ষেত্রে যে লক্ষণগুলো ছিল, তার ভিতরে রিচুয়ালস ছিল, তার ভিতরে অবসেশনাল থট এবং কম্পালসিভ বিহেভিয়ারগুলো অনেক বেশি ছিল। সেখানে কিন্তু সে অনেক ভালো করেছে, কারণ তার যে একটা ইচ্ছা বা আগ্রহ সেটা ছিল। তার পরিবারের সদস্যরা যারা ছিল তারাও কিন্তু খুব বেশি সাপোর্টিভ ছিল। তার খুব কাছের যিনি ছিলেন তার বোন, সে কিন্তু নিয়মিত তাকে নিয়ে আসতো। এটাও কিন্তু তার এই যে ভালো হওয়ার বা ভালো থাকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য ছিল। এবং প্রথম দিকে আমরা বলেছিলাম তার কিছু সাইকোসিসের মতো ঘোরও করেছিল, সেটিও কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে সে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পেরেছে। এখন ওসিডির ক্ষেত্রে আপনারা জানেন যে সিবিটি খুব ভালো কাজ করে, এখানে ইআরপি থেরাপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটিও সে পেয়েছিল। এছাড়াও অন্যদের সাথে সম্পর্ক ভালো করার জন্য আমরা যেটা করি ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস অর্থাৎ টিএ, এর যে থেরাপিউটিক প্রসেসটি সেটিও তাকে করানো হয়েছিল। তাকে হচ্ছে যে ইএমডিআর এর আপনারা জানেন যে আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন আর রিপ্রসেসিং, এইটি করতে গেলে আগে সাইকোট্রমাটোলজি করতে হয়। সেই জায়গাটাতে তার যেহেতু সেক্সুয়াল অ্যাবিউসিভ কিছু ঘটনা ছিল, সেখানে সাইকোট্রমাটোলজির ওই যে থেরাপিউটিক প্রসেসগুলো অর্থাৎ গ্রাউন্ডিং করানো, তাকে স্টেবিলাইজেশন করানো, ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস মেডিটেশন, এগুলো করানো হয়েছিল। এবং আপনারা দেখবেন আমাদের এই চ্যানেলেই আরও দি ইনার গার্ডেন, পজিশন অফ পাওয়ার, এই ধরনের কিছু প্র্যাকটিস আছে, সেগুলো তাকে করানো হয়েছিল। এবং এরপর আস্তে আস্তে যখন সে স্টেবিলাইজ হয় তখন তার ইনসাইট ফিরে ভালোভাবে সে বুঝতে পারে, তখনই কিন্তু আমরা ওই যে রিলেশনশিপ ইস্যু বা অন্যান্য ইস্যুগুলো নিয়ে ফোকাস করি। তার বোনের সাথে বসি এবং তখন তার বোনের সাথে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হয়। তারা একই সাথে বন্ডিং একটা তৈরি হওয়ার পর তারা কিন্তু দেখে যে আগের থেকে অনেক ভালো আছে, আগের থেকে অনেক সুস্থ আছে। লাস্টের দিকে সে যেটা বলেছিল এখন 80% একদম কমে গিয়েছে, 80% চিন্তাভাবনা হয়ই না আগের মতো, আমার এখন যেটি আছে এটি আমি ম্যানেজ করতে পারবো, এটা আমার পার্সোনাল লাইফে অন্য কোনো হ্যাম্পার করে না। তখন আমরা যেটা করি টার্মিনেশনের আগে, সেই টার্মিনেশনের প্রসেসটা তার ক্ষেত্রে হয়েছিল, যেমন হচ্ছে যে সে যতগুলো সেশন নিয়েছে সেখান থেকে কী লার্নিং হলো সেটিতে ইমপ্লিমেন্ট করে কি না এটা বোঝার জন্য আমি তার সেশনটি 2 সপ্তাহ পর পর নিয়েছিলাম, যেটি এর আগে প্রতি সপ্তাহে একটি করে হতো। এবং ওই সময়টায় তার একটা অ্যাসেসমেন্ট করা হতো যে তার নিজের পার্সোনাল স্বাস্থ্যের উপরে কোনো টেনশন বা রাতে ঘুমায় না এই জন্য কোনো সমস্যা হচ্ছে কি না, তার ডিপ্রেশন বা ডিপ্রেশনের পরিমাণটা আছে কি না, সে সোশ্যালি আইসোলেটেড কি না, অন্যের সাথে কথা বলা মেশা এটা করতে পারে কি না, সে ধর্মকর্মর বিপরে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা করতো সেগুলো করে কি না, এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা এবং তার সাথে থেকে একটা সময় তার সেশনগুলো কিন্তু একদম কমে যায়। এবং এই 22টা সেশনে সে কিন্তু তার পুরনো যে স্মৃতিগুলোতে যে ব্লকেজগুলো ছিল সেই ব্লকেজগুলো কিন্তু সে নিজেই কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং এই দ্বারা বোঝা যাচ্ছে যে ওসিডি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যখন অ্যাংজাইটি বা ডিপ্রেশন অনেকদিন থাকে এবং তার
পর্যাপ্ত হচ্ছে যে চিকিৎসা করানো না হয়, তখন ওসিডি বা অন্যান্য যে পিটিএসডি বলেন বা হচ্ছে যে প্যানিক অ্যাটাক বলেন, এই ধরনের কিন্তু লক্ষণগুলো বা ডিজঅর্ডারগুলো কিন্তু হতে পারে। অনেক সময় সেক্সুয়াল ডিজঅর্ডার আপনারা শুনেছেন, সেগুলোও কিন্তু এক্ষেত্রে হয়। সো যত দ্রুত সম্ভব হয় এই চিকিৎসা নেওয়া ভালো। যদি এই পর্যায়ে চিকিৎসা না নেওয়া হয় তখন এটি ক্লিনিক্যাল ডিপ্রেশন, আপনারা বাইপোলার মুড ডিজঅর্ডার শুনেছেন সেরকম, অথবা সিজোফ্রেনিয়া যে রোগগুলো, সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে পার্সোনালিটি বিভিন্ন রকমের ডিসঅর্ডার রয়েছে, পার্সোনালিটি প্যাটার্ন রয়েছে, সেই ধরনের কিন্তু নেগেটিভ পার্সোনালিটি কিন্তু এই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা যত দ্রুত সম্ভব আপনার সফলতা আপনি নিজেই নিয়ে আসবেন। দরকার হবে কোনো প্রফেশনালের কাছে যাওয়া, এবং প্রফেশনাল সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট, কারণ ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে কারা কাজ করেন বা কারা এর উপরে খুব বেশি এক্সপার্ট, নেটে সার্চ দিতে পারেন এবং তার মাধ্যমে জানতে পারেন, অথবা আপনার যদি কোনো ফিজিশিয়ান থাকে বা ডক্টর থাকে তাদের কাছ থেকে আপনি কিন্তু এটা খুব সহজে জানতে পারবেন। আপনার প্রফেশনাল যদি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট পান এবং আপনার ওসিডির লক্ষ্য যদি অনেক বেশি সিভিয়ার না থাকে, সিভিয়ার মিনস হলো মাইল্ড মডারেট সিভিয়ার, সিভিয়ার নেই তাহলে মাইল্ড টু মডারেট লেভেলে থাকলেই যে কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি হলো প্রফেশনালি কাজ করে, প্রফেশনাল এই ফিল্ডে রয়েছে, তিনি কিন্তু এটাকে ডিল করতে পারে। এখান থেকে একদম রিডিউস করা বা ম্যানেজ করা কোনো ব্যাপারই না। সো সবাই ভালো থাকেন। কোনো একদিন আপনাদেরও সফলতার গল্প শুনবো। কেউ যদি আগ্রহী থাকেন যে আপনি কোনোভাবে নিজে নিজে অথবা কোনো চিকিৎসার মাধ্যমে এখান থেকে ডেভেলপ করেছেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনাদের এই যে সফলতার গল্পটি হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তারা চিকিৎসা নিবে এবং অনেক দিন বা কিছুদিনের যে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ওসিডির যে লক্ষণগুলো, সেগুলো থেকে চিরদিনের জন্য হয়তোবা মুক্তি পেতে পারে। আজকে এখানে ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।